এলডিসি থেকে উত্তরণের ডিসিশন নেওয়া হয়েছিল, এটা ছিল আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যদি ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে যান তাহলে আপনার অনেক বেনিফিট চলে যাবে। বিগত ইন্টারিম গভর্নমেন্ট অসম্ভব বিজনেস আনফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট, তো এই ধাক্কাগুলো তো ছোট ধাক্কা না, এগুলো বিরাট ধাক্কা। এই এগ্রিমেন্টে কোনো ক্লজ ভায়োলেট করলাম, বাংলাদেশ ভায়োলেট করলে আমাদের খবর আছে, কিন্তু ইউএস যদি ভায়োলেট করে ওদের কিছু করা যাবে না। ইউএস থেকে যে প্রোডাক্ট আসবে ওর উপর ভ্যাট চার্জ করা যাবে না। পাবলিক হেলথ ক্রাইসিস সামনে আসছে, যদি এই যুদ্ধটা চলতেই থাকে আমাদের অনেক ওষুধ বানানো বন্ধ হয়ে যাবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে সম্প্রতি এলডিসির উত্তরণের সময় পেছানোর জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। সেটা গৃহীত হলে আরও 3 বছর সময় পাবেন বাংলাদেশের উদ্যোক্তা কিংবা যারা এই সংক্রান্ত আলোচনা জোরালোভাবে তুলেছিলেন তারা প্রস্তুতির জন্য। এটা আসলে বাংলাদেশের জন্য কতটা জরুরি ছিল, আমরা যদি খাতভিত্তিক আলোচনা করি, ওষুধ খাতের জন্য এটা নিঃসন্দেহে একটা জরুরি বিষয় ছিল। উদ্যোক্তারা বাড়তি সময় পেয়েছেন, তবে এই সময়টা তারা কিভাবে কাজে লাগাবেন সেটা এখন বড় প্রশ্ন। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ফলে বাংলাদেশের ওষুধ শিল্প একটা চাপে পড়তে যাচ্ছে আমরা জানি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন কায়সার কবির, রেনাটা পিএলসির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য আমাদেরকে। শেষমেশ 3 বছর পেছানোর একটা আনুষ্ঠানিক আবেদন আমরা করে ফেললাম, এটাকে কিভাবে দেখেন আপনি? এটা খুব ভালো পদক্ষেপ, বিকজ এলডিসি গ্র্যাজুয়েশন যত পেছানো যায় দেশের কম্পিটিটিভনেস ততটা বাড়ে। সো যখন আমরা এলডিসি থেকে উত্তরণের ডিসিশন নেওয়া হয়েছিল, এটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা ছিল আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত। এইটা তখন বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের কোনো পর্যায়ে আসেনি, কিন্তু এইটা হয়েছে যে আমাদের মান সম্মানের জন্যে আমরা এলডিসি থেকে উত্তরণের চেষ্টা করেছি। যদিও বলা হয় যে আমরা উই অ্যাচিভ দ্য রাইট ফিগার্স, কিন্তু এলডিসি উত্তরণের আরেকটা ফ্যাক্টর আছে, এটা হচ্ছে আপনার কম্পিটিটিভনেস, যে আপনার প্রতিযোগিতামূলক আপনি এই প্রতিযোগিতায় আপনি কতটা টিকতে পারবেন। সো ওই জায়গাটাতে বাংলাদেশ একেবারেই ওই সময় 2018 না, যে সময় এনওরে ডিক্লেয়ার করলেন ওই সময় তো ছিলই না, এখন তো আরও নাই। সো এই ডিসিশনটা যে ওনারা এই সরকার পিছিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই। আপনি একটা বলছেন যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার যখন জাতিসংঘের ওয়েবসাইটে বা তাদের প্রকাশনায় প্রকাশিত হয় তখন তো সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে। দেশটা কতটা ঝুঁকির মধ্যে আছে সেটারও একটা হিসাব দেখতে হয়। আর যেটা বললাম, দেশের কম্পিটিটিভনেসেরও একটা বিষয় দেখতে হয়, বিকজ বাংলাদেশের লোকজন অনেক, বাংলাদেশের শিল্প আছে, অ্যান্ড শিল্প, এগ্রিকালচার সব কিছু আছে, কিন্তু এটা এখনও উঠতির পথে। এই জায়গাটাকে আপনি কেন এটাকে ডেভেলপ করতে দিবেন না? এটার ডিবেটটা আরেক পর্যায়ে আছে, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি, এইটারও একটা ডিবেট আছে। আপনি যদি ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে যান তাহলে আপনার অনেক বেনিফিট চলে যাবে। সো আপনাকে আমি কয়েকটা দেশের উদাহরণ দিই, এরা কিন্তু ডেভেলপ কান্ট্রি হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু ওরা নিজেদের অবস্থান দেখে বলছে যে না, আমরা এখনও ডেভেলপিং কান্ট্রি হতে চাই। এই দেশগুলো কি কি আছে? সৌদি আরেবিয়া, সিঙ্গাপুর, কাতার। সো ইউ সি, ওরা চিন্তা করে অন্যভাবে। যদি এই সময়টা পাই, এখনও পর্যালোচনার মধ্যে থাকবে, চূড়ান্ত সিদ্ধান্তটা পেতে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদি 3 বছর সময় পাওয়া যায়, আপনি একজন উদ্যোক্তা হিসেবে কি প্রস্তুতি নেবেন? ফার্মাসিউটিক্যালের মেন প্রিপারেশনটা হচ্ছে প্যাটেন্ট ল, অ্যান্ড প্যাটেন্ট ল চ্যালেঞ্জ করা। প্যাটেন্ট যখন কেউ ফাইল করতে যাবে, ধরেন আমেরিকা থেকে একটা কোম্পানি এসে বাংলাদেশে প্যাটেন্ট ফাইল করতে গেল, ওইটাকে ঠেকানোর যে ক্যাপাবিলিটি লাগে সেটা ডেভেলপ করতে হবে আমাদের। এটার ক্যাপাবিলিটি আমাদের এক ফোঁটা নাই, বিকজ উই মে হ্যাভ লয়ার্স যারা প্যাটেন্ট বুঝেন, উই মে হ্যাভ ইউনিভার্সিটি কোর্সেস যেখানে প্যাটেন্ট ল পড়ানো হয়, বাট ফার্মাসিউটিক্যাল প্যাটেন্টস হচ্ছে আপনার ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টসও জানতে হবে, আপনার ল জানতে হবে। এই দুইটার কম্বিনেশন বাংলাদেশে নাই এখনও। সো যেটা হবে, যদি যখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসবে, হয় আমাদের বিদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লোককে নিয়ে আসতে হবে,
কিংবা আমাদের লোককে শেখাতে হবে, বাট দেন এগেন আমাদের প্যাটেন্ট অফিসে তো এটা সরকারিভাবে ওনাদের তো ডেভেলপ করতে হবে, ওনাদের তো মানে বলতে গেলে কিছুই ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুতিটা বলতে দুই কিছুই পর্যায়ে নাই। থাকতে হবে। সো আমাদেরটা আমরা এখন ইউ মাইট আস্ক যে আপনি আগে করেননি কেন। সো আগে করেনি বিকজ 2019-এ there was a pandemic, তো ওইটাই কিছুটা ব্যস্ত ছিলাম আমরা। তারপরে ইউক্রেনের যুদ্ধ আসলো, যেটা কমপ্লিটলি সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হলো। তারপর নাম্বার 3 হলো আওয়ামী লীগের ম্যাক্রো ইকোনমিক পলিসি ভেরি মানে পুরা মিসম্যানেজমেন্টটা ওয়াজ হিউজ। রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, ডিভ্যালুয়েশন বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, ওটা একটা যা তা অবস্থা ছিল। দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড তারপর বিগত ইন্টারিম গভর্নমেন্ট অসম্ভব বিজনেস আনফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট। তো এতগুলো ধাক্কা আমরা একের পর এক, আর এখন তো দ্য লেটেস্ট হচ্ছে দ্য ওয়ার ইন দ্য গালফ। তো এই ধাক্কাগুলো তো ছোট ধাক্কা না, এগুলো বিরাট ধাক্কা। তো এখন আপনারা যখন নতুন করে একটা কিছু করতে যান, মানে আপনি আগে এই ধাক্কাগুলো সামলাবেন নাকি নতুন দিকে যাবেন? ওষুধের দাম বৃদ্ধি নিয়ে আপনার একটা বড় আশঙ্কার জায়গা ছিল। যদি আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করি, সেটা যদি 3 বছর পরেও হয়, বাংলাদেশের মানুষ এখনকার মতো কম টাকায় ওষুধ খেতে পারবে, এই নিশ্চয়তা কি আপনারা দিতে পারবেন? নো, যদি যেসব ওষুধগুলো প্যাটেন্টেড সেগুলো তো আমরা আর বানাতে পারবো না। অ্যান্ড আরেকটা ডেঞ্জার যেটা হচ্ছে, যেগুলো এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি হিসাবে অনেকগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়। I don't think we negotiate the free trade agreements very well, because ওইখানে যেসব ক্লজ আছে ওইটায় বাংলাদেশের ক্ষতি হয়। যেমন ফর এক্সাম্পল আমাদের প্যাটেন্ট যে ল আছে, এটা প্রবাবলি ডেভেলপিং একটা ডেভেলপ কান্ট্রির মধ্যে ইটস প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট প্যাটেন্ট লজ ইন দ্য ওয়ার্ল্ড। মানে এইটা হচ্ছে আপনি খুব সহজে প্যাটেন্ট করতে পারবেন না। মানে ধরেন আপনি একটু বদলালেন, আপনার ওষুধ আমেরিকার কেউ একটু বদলালো, ওইটা বাংলাদেশে প্যাটেন্ট করে দিল, অ্যান্ড আমরা আর বানাতে পারলাম না। সো আমাদেরটা হচ্ছে না, তোমার চেঞ্জটা, তোমার ইনোভেশনটা হ্যাজ টু বি রিয়েল। একটা বড় আলোচনা ছিল যে উদ্যোক্তারা যাতে এপিআইতে ইনভেস্টমেন্টটা বাড়ান, সেটা বড় একটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন, কিন্তু গভর্নমেন্টও সে সময় চেষ্টা করেছিল কিছু ফ্যাসিলিটি দিতে, আলাদা এপিআই পার্ক করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত উদ্যোক্তারা খুব একটা সাড়া কেন দেননি ওদিকে? না, কিছু কোম্পানি দিয়েছে, ভালো সাড়া দিয়েছে, বাট ওনাদের প্রবলেম হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট। আর তারপর যেমন we're not really interested, because we don't think যে এপিআই দেশে বানালেই যে আপনি অনেক সস্তায় এপিআই পাবেন, that's not the case. And API is a very competitive field দুনিয়ায়। So at least অন্তত রেনাটায় we are not so keen on API, but অন্যান্যরা আছে। So if they do well and good, but the thing is আমি যেটা শুনি ওনাদের কাছ থেকে, যে এপিআই সবচেয়ে বড় উপাদান হচ্ছে এনার্জি। এইটি তো আপনি দিতে পারছেন না, তো এরা করবে কি করে? রাইট, এই বিষয়ে আমার আরেকটা প্রশ্ন আছে যে ট্রিপসটা যদি আমাদের 2033-এ চলে যায় এবং এর আগে যদি আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করে ফেলি, সো যেটা আগে ঘটবে আমাদেরকে সেভাবেই ওই বাস্তবতার মুখোমুখি হ্যাঁ, হতে ট্রিপস হবে। চলে যাবে। রাইট, তো সেক্ষেত্রে আসলে এখন বাংলাদেশের মানুষের ওষুধের যেই পারচেজিং পাওয়ারটা, প্রতি বছর তাদের ওষুধটা বেশি কিনতে হয়, কারণ রোগবালাইয়ের বিষয়টা আমাদের এখানে আরও বেশি সেন্সিটিভ। সো ওই সময় আসলে বাংলাদেশের মানুষের বাস্তবতাটা কী হবে? বাস্তবতাটা আমরা জানি না। এজ আই সাইড, যে a lot of it depends upon আপনি আমাদের প্যাটেন্ট অ্যাক্টটা ভায়োলেট করছেন নাকি। আমাদের প্যাটেন্ট অ্যাক্টটা যদি বলবৎ থাকে, তাহলে বিদেশে যে এক্সপেন্সিভ যে বায়োলজিক্যালস যেগুলো, ওইগুলো আসবে এখানে, বাট দে আর এক্সপেন্সিভ। এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাট যদি প্যাটেন্ট অ্যাক্টটাকে ভায়োলেট করা হয় অ্যান্ড ইউ মেক প্যাটেন্টেবিলিটি ইজি, তাহলে ওরা একটু চেঞ্জ করে দেলসে যে হ্যাঁ হ্যাঁ এইটা তোমার এই ওষুধ ছিল, এই হার্টের কোলেস্ট্রলের ওষুধ ছিল, আমার ওইটাই আছে, কিন্তু আমি একটু বদলেছি এটা। সো তুমি এটা এই নতুনটা আর বানাতে পারবে না। সো এই যদি প্যাটেন্ট একটা ভায়োলেট করে, তাহলে বিপদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অনেকগুলো ক্লজ নিশ্চয়ই আপনিও খুব গুরুত্বের সাথে দেখেছেন। ওষুধ খাতের উপরের প্রভাবটা কীরকম হতে পারে? প্যাটেন্টেবিলিটি ইজ ইজি।
ওই ক্লসটা ঢুকানো হয়েছে, সো দ্যাট ওয়াজ ওয়ান, সো দ্যাটস এ ভেরি ব্যাড ডেভেলপমেন্ট। সেকেন্ড যেটা করেছেন ওনারা একটা নিয়ম করেছেন যে কোনো ওষুধ ইনভেন্টার ওষুধ না, ইভেন জেনেরিক ওষুধ যদি ইউএস এফডিএ অ্যাপ্রুভড হয় তাহলে ওটা বাংলাদেশে রেজিস্টার করা যাবে। এটা আমাদের আইনের পরিপন্থী, কিন্তু এটা আমরা উই রিমেম্বার যে এটা যখন বিগত সরকার আমাদেরকে একটা ড্রাফট দেখিয়েছিল, তখন এটা আমরা ওষুধ শিল্প সমিতির থেকে এটাকে রিড্রাফট করে দিয়েছিলাম যে না, ইউ কান্ট হ্যাভ জেনারিক্স। কিন্তু ওনারা ওইগুলো কিছু নেগোশিয়েট করেননি, যা ছিল ড্রাফটে ওইটাই রেখে গেছেন। সো এই দুইটা জিনিস ওষুধ শিল্পের জন্য খুবই খুবই খারাপ। এটা হলে কি আমেরিকান ওষুধ অবাধে বাংলাদেশে চলে আসবে? নট অনলি আমেরিকান ওষুধ, যে কেউ, যেমন সে ইন্ডিয়ান কোম্পানি যদি সার্টিফাইড ওষুধ হয়, এখন খুব বড় কোম্পানি ও যদি দেখে আচ্ছা বাংলাদেশ মার্কেটটা খুলে যাচ্ছে, সো দে মাইট জাস্ট একটা ডাম্পিং প্রাইসে দিয়ে দিই। সো দের আর থিংস, দের আর থিংস যেটা বিপদ আনতে পারে, বাট এই ক্লজটা থাকার কোনো মানে নাই। তারপর আরেকটা খুব খুব বাজে ক্লজ আছে, ধরেন আমরা এই এগ্রিমেন্টে কোনো ক্লজ ভায়োলেট করলাম, বাংলাদেশ ভায়োলেট করলে আমাদের খবর আছে, কিন্তু ইউএস যদি ভায়োলেট করে ওদের কিছু করা যাবে না। সো এই ক্লজটা কিন্তু মালয়েশিয়াকেও দিয়েছিল, অ্যান্ড মালয়েশিয়া সাইড যেটা মানবো না। তো আমাদের আই উইড সে যে আমাদের নেগোসিয়েশনটা ওয়াজ ভেরি পোর, বাট আই আন্ডারস্ট্যান্ড যে সময় এটা করা হয়েছিল তখন আমাদের সবার উপর খুব প্রেশার ছিল। আমরা কি ওদের দেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে, যেহেতু ইউএসএতে কিছু কিছু ওষুধ আমরা রপ্তানি করি, বাড়তি কোনো বেনিফিট পাচ্ছি কি পাবো কিনা? নো, এখন জিরো ডিউটি আছে, এখনও জিরো ডিউটি আছে, ভবিষ্যতেও জিরো ডিউটি থাকবে। বিকজ ফার্মাসিউটিক্যালের উপর যখন ট্রাম্প ওনার ইন্ডিপেন্ডেন্স ডে ট্যারিফসগুলো বসালেন, তখন তো ফার্মাসিউটিক্যালের উপর কোনো ট্যারিফ বসেনি। সো দ্য কোয়েশ্চেন ইজ, আপনি এই চুক্তিটা অ্যাটলিস্ট ফর ফার্মাসিউটিক্যালস আমাদের কাছে বুঝতে পারছি না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্যাল রিয়ালিটিস। বাট এখন বিকজ অন্যান্য দেশও এটাকে প্রোটেস্ট করছে, আই থিঙ্ক এটা আমাদের মেবি আমাদের সুযোগ নেওয়া উচিত যে টু টেল আমেরিকা যে দেখেন, আমি বুঝলাম আপনারা করলেন, কিন্তু এটা তো আপনারা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন। অ্যান্ড দেয়ার লট অফ থিংস লাইক ইউএস থেকে যে প্রোডাক্ট আসবে ওর উপর ভ্যাট চার্জ করা যাবে না, বাংলাদেশের কোম্পানি ভ্যাট দিবে, অন্য দেশের কোম্পানিরা ভ্যাট দিবে, কিন্তু ইউএসের কোম্পানি ভ্যাট দিবে না। দিস মেক্স নো সেন্স এট অল টু মি। বাট একটা খুশির খবর যে যেহেতু দেশীয় ওষুধের 98% আমরা নিজেদের উদ্যোক্তারাই সরবরাহ করে থাকেন, সো ওইখানে হয়তো অত বেশি চিন্তার কারণ ভবিষ্যতে নাও থাকতে পারে। নো, যে ওই ক্লজের জন্যে দেশে কিভাবে ইম্পোর্ট ফ্লাডেড ইন হবে ওটা তো জানি না। সো ইটস বিরাট একটা আনসার্টেনিটির মধ্যে ফেলে দিল আমাদেরকে। সো বিষয়টা যদি আমরা এইভাবে দেখি যে উদ্যোক্তারা দীর্ঘদিন ধরেই 98% ওষুধ নিজেরা দেশীয় মার্কেটে সরবরাহ করছেন, কিন্তু আমরা যদি এক্সপোর্ট মার্কেটটা দেখি এখনো খুবই সামান্য। আমরা যদি প্রথম 10টা এক্সপোর্ট খাতের মধ্যে থেকে ওষুধকে হয়তো পাবো না, কিন্তু এটা প্রত্যাশা তো অনেকদিন ধরেই ছিল, কেন হচ্ছে না? আই থিঙ্ক উই আর 25 ইয়ার্স বিহাইন্ড। ইন্ডিয়া অনেক আগেই এটা করেছিল। ইন্ডিয়া দুইটা অ্যাডভান্টেজ ছিল, একটা হচ্ছে যেহেতু ওদের দেশটা অনেক বড়, ওরা দেশে ব্যবসা করে অনেক টাকা জোগাড় করতে পেরেছে, যেটা দিয়ে বিদেশে এক্সপোর্ট করতে হলে অনেক ইনভেস্ট করতে ওটা করতে পেরেছে। সেকেন্ড যে জিনিসটা করেছে যে ওদেরকে বিদেশে ইনভেস্ট করার সুযোগ দেওয়া হয়েছিল, সো ওরা ডলার নিতে পারতো, যেটা আমাদের এখনও পুরাপুরি দেয় না, কেস বাই কেসে একটু করে দেয়। দেখেন, এক্সপোর্ট বাড়াতে হলে বিকজ ফার্মাসিউটিক্যালের সব কিছু আপনি যাই একটা আইডিয়া চিন্তা করেন 5 বছর পরে হবে এটা। সো এটাকে তাড়াতাড়ি করার জন্যে সো উই সে যে আচ্ছা আমি এই কোম্পানিটাকে কিনে নিব, বিদেশে কিনে নিলে ওদের এতগুলো ওষুধ আছে, কি ওষুধের লাইসেন্স আছে, 100টা লাইসেন্স আছে, আমি 100টা লাইসেন্স কিনে দিলাম। সো তাহলে আমি কিনে নিলাম, অ্যান্ড আমার তাহলে রাতারাতি 100টা প্রোডাক্ট এসে গেল। ওই বেনিফিটটা নাই, কিন্তু বাংলাদেশ একটু করে আগাচ্ছে, বাট ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টস অ্যান্ড গার্মেন্ট টাইপ জিনিস দে আর নট দ্য সেম এট অল। তো I don't know, Renata, we've always had a fairly realistic view যে আমরা অনেক পিছিয়ে আছি, দিস ইজ অ্যান এক্সপার্ট টাইপ অফ বিজনেস। তো এই এক্সপার্টিজ আমাদের
আয়ত্ত করতে অনেক সময় লাগবে, আস্তে আস্তে করি। কিন্তু কিছু 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 যাচ্ছে, বাট যেটা আমার যেটা অ্যাটলিস্ট আশা, অ্যাটলিস্ট ফর রেনাটো, যেটা আমরা যে বিভিন্ন দেশে ঢুকে যাচ্ছি, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াট এভার, এগুলো ঢুকে গেলে একটা বাংলাদেশের একটা নাম হয় যে এরা এক্সপোর্ট করতে পারে। তখন বিভিন্ন পার্টনাররা এসে বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আমরা ব্যবসা করতেছি, যে জিনিসটা আমি এখন দেখছি। বাট ইফ ইউ আস্ক মি যে 5 বছর পর আপনার কি এক্সপোর্ট এত হয়ে যাবে, সামথিং, আই ডোন্ট থিংক এনিবডি এটা ক্যান খুব সে, চ্যালেঞ্জিং হবে। এনিবডি ক্যান সে দিস। আমরা যখন ভোক্তাদের এন্ড থেকে কথাবার্তা শুনি এবং এই খাত নিয়ে যারা গবেষণা করেন বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তারা বলেন যে বাংলাদেশের ওষুধ শিল্প যে ধরনের বেনিফিটটা পায় সেই বেনিফিটটা তারা ভোক্তা পর্যায়ে পাস থ্রু করে না। তুলনামূলক বেশি দামেই তারা ওষুধ সেল করে, আরো কম দামে বিক্রি করা যেতে বাট এটা তো পারতো। আগেও বলেছি, এটা তো ডেটা দেখতে পারেন আপনি, ডেটা দেখতে পারেন যে অন্যান্য দেশে, লেটস সে আপনি যদি স্কোয়ারের সাথে তুলনা করেন, তো স্কোয়ারের সাথে ইফ ইউ সান ফার্মা ইন ইন্ডিয়া, ওর ওষুধের দাম কি, স্কোয়ারের ওষুধের দাম কি, সেটা দেখেন। স্কোয়ারের ওষুধের দাম অনেক কম। যে কথাটা সত্যি না, সেটা যখন বিরাটভাবে ছড়িয়ে যায় মানুষের মধ্যে, তখন সামথিং ভেরি ডেঞ্জারাস ক্যান হ্যাপেন। যেমন আপনারা যেমন এই যে মিজলসে দেখছেন, মিজলসে হোয়াট হ্যাপেন, দে ট্রাই টু এক্সপেরিমেন্ট উইথ আ নিউ প্রকিউরমেন্ট পলিসি উইচ ওয়াজ কাইন্ড অফ সিলি, এতগুলো বাচ্চা মরে গেল, ইউনো। এখন যে এই ওষুধের দাম আমাদের বেশি বেশি, এই মিথ্যা কথাটা যে এখনও প্রচলন আছে, স্পেশালি এই ইরান যুদ্ধের জন্যে, যদি এক্সচেঞ্জ রেট একটু নড়ে, লেটস সে ইভেন 126-এ যায়, তখন আমাদের ডিসিশন নিতে হবে যে 100-200 ওষুধটা ফেলে দিব নাকি। সো দিস ইজ আ পাবলিক হেলথ ক্রাইসিস সামনে আসছে। সো আই এম টেলিং পলিসি মেকার্স, বাট আমি যেটা বুঝতে পারছি, মানুষের মধ্যে এই ধারণাটা এত বদ্ধমূল যে আমাদের ওষুধের দাম বেশি, এই ওষুধ কোম্পানির তো টাকার পাহাড়ের উপর আছে। দিস ইজ একদম, ইটস নট জাস্ট সাধারণ মানুষের কাছে, ইভেন মন্ত্রী পর্যায়ে এই কথাগুলো বলে। যেহেতু এটা এমনভাবে প্রপাগ্যান্ডাটা চালানো হয়েছে, আই এম ভেরি স্কেয়ার্ড যে কয়েক মাস পরে যদি এই যুদ্ধটা চলতেই থাকে, আমাদের অনেক ওষুধ বানানো বন্ধ হয়ে যাবে, বিকজ ইট উইল নো লঙ্গার বি ফিজিবল। তো একটা বড় পাবলিক হেলথ ক্রাইসিস আসছে। সো খামাখায় যেটা যখন কথা বলবেন সবাই একটু তথ্য নিয়ে কথা বলেন, আর অ্যান্ড ডোন্ট অ্যাসিউম যে ওষুধ শিল্পের যারা চালায় ওরা মিথ্যা কথা বলছে। মানে আমরা তো পাবলিকলি লিস্টেড কোম্পানি, আমার তো ডেটা আপনি দেখতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।